হ্যালো স্টুডেন্টস, আমার নাম সাজ্জাদুর রহমান। আমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের 22 শিক্ষার্থী। আজকে আমার আলোচনার টপিক হাইব্রিডাইজেশন। অ্যান্ড হাইব্রিডাইজেশন জিনিসটা কি? ধরো বিক্রিয়াকালে আমরা যদি পারমাণবিক পর্যায়ে চলে যাই, বিক্রিয়াকালে ধরো একটা কার্বন আর 4টা হাইড্রোজেন পরমাণু, কার্বন প্লাস 4টা হাইড্রোজেন পরমাণু মিলে মিথেন সৃষ্টি করে। সো এই বিক্রিয়ার কথা আমরা বলতেছি। এই বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যতা স্তরের। সো অবভিয়াসলি হাইব্রিডাইজেশন সবসময় হবে যোজ্যতা স্তরে বা বাইরের শেলে। বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ, এখন আমরা জানি অরবিটাল 4 ধরনের আছে: শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। তো এই 4 ধরনের অরবিটালের কথা এখানে বলা হচ্ছে। অরবিটাল সমূহ পরস্পরের সাথে, এখন আমরা জানি যে এই অরবিটালগুলোর মধ্যে শক্তির ক্রম আছে। সো এখানে সমশক্তির এগুলো না, বাট আমরা যখন হাইব্রিডাইজেশন করব তখন এই অরবিটালগুলো মিলে নতুন একটা অরবিটাল সৃষ্টি করবে, যেটা হবে আর কি সমশক্তির। সবগুলো অরবিটাল হবে সমশক্তির। যেমন ধরো, যদি আমরা বলি একটা শার্প আর 3টা প্রিন্সিপাল মিলে sp3 অরবিটাল সৃষ্টি করলো, তাহলে এখানে আমার 4টে সংকর অরবিটাল সৃষ্টি হবে। 4টা সংকর অরবিটাল সৃষ্টি হবে। ধরো এইরকম একটা অরবিটাল সৃষ্টি হলো sp3। তো এরকম 4টা সৃষ্টি হবে, প্রত্যেকটাই সমশক্তির হবে। আচ্ছা, এর অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকেই বলা হয় হাইব্রিডাইজেশন। এখন হাইব্রিডাইজেশন কেন হয়? প্রত্যেকটা অণু চাই, মানে পরমাণু থেকে যখন সে অণু হবে তখন তার স্টেবল হোক বা স্টেবিলিটি চাই। তো এই স্টেবিলিটির জন্য আমরা হাইব্রিডাইজেশন জিনিসটা করি অ্যাকচুয়ালি। কারণ হাইব্রিডাইজেশন যদি না হয় সেক্ষেত্রে আমরা দেখি যে অরবিটাল সমূহ যেহেতু শক্তি সমান না, সেখানে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, যার কারণে পরমাণুর অণুর অস্তিত্ব থাকবে না। তো এই জন্য হাইব্রিডাইজেশন। ওকে, এখন হাইব্রিডাইজেশন বিভিন্ন ধরনের হতে পারে। sp হতে পারে, sp2 হতে পারে, মানে যতগুলো আর কি অরবিটালস মিলে আর কি তৈরি করবে, মানে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, এগুলোর মধ্যে যতগুলো যুক্ত হবে সেটার উপর ডিপেন্ড করবে। sp2, sp3, sp3d, sp3d2, sp3d3। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বলি যে অ্যাকচুয়ালি আমরা এই যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করব, অ্যাকচুয়ালি আমার লাভ কি? এটার দ্বারা আমরা বুঝতে পারবো, ধর একটা মিথেন বা অ্যামোনিয়া, সেটা আমরা আকার আকৃতি বুঝতে পারবো, সেটা 3 ডাইমেনশনালি, সেটা চতুস্তলকীয় না পিরামিডীয়, এগুলো শেপগুলো আমরা বুঝতে পারবো। এই কারণে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন জিনিসটা করি। আচ্ছা, এরপরে আমরা আসি sp3 সংকরায়ন কিভাবে হয়। ওকে, প্রথমে আমরা আসি sp3 সংকরায়নে। আমরা এই যেখানে এখানে 2টা অরবিটাল দেখতে পাচ্ছি, একটা শার্প আর একটা প্রিন্সিপাল। এখন s অরবিটাল কিরকম হয়? আমরা জানি s অরবিটাল হয় গোলাকাকৃতির। যদি আমরা এটাকে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস ধরি, তাহলে এটা হচ্ছে শার্প বা এস। এখন পি অরবিটাল তাহলে কিরকম হবে? আমরা জানি পি এর 3 ধরনের অরবিটাল বা অরবিটাল ওরিয়েন্টেশন হতে পারে: একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। এবং পি এর শেপ কিরকম? ডাম্বেল আকৃতির। সো আমরা বলতে পারি অনেকটা এটা এক্স অক্ষ বরাবর। সো এটা পি এক্স। সেম ভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর বলি, তাহলে এটা পি ওয়াই। জেড অক্ষ বরাবর যদি আমরা বলি, তাহলে এটা পি জেড। ঠিক আছে? তো এই 3টা অরবিটাল মিলে যখন সংকর অরবিটাল সৃষ্টি করবে, তখন অনেকটা দেখতে এরকম হবে। এই ছোট অংশটা কিন্তু দেখাইতে হবে। ঠিক আছে? সো 3 ডাইমেনশনালি এভাবে চিন্তা করো। সো আমরা বলতে পারি যে sp3 তখন সংকরণে হওয়ার পরে ফিগারটা অনেকটা এরকম হবে 3 ডাইমেনশনাল। সো আমরা এখন যদি মিথেনে আসি, কি মিথেনে আমরা জানি হচ্ছে sp3 সংকরণ। সংকরণ বের করার প্রসেসটাও একটু পরে শিখবো, সমস্যা নেই। প্রথমে আগে দেখি সংকরণটা কিভাবে হয়। এখন যদি দেখি কার্বন, কার্বন বা 6 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2, 2s2, 2p, পি এর 3টা অংশ আছে: px, py, pz, px, py, 2pz। সো প্রথমে হইতেছে সেম ওরিয়েন্টেশনে ইলেকট্রনগুলো আগে দিতে হবে, সেম স্পিনে।
দেখা গেল এখানে 0। এখন লাভ হয়েছে। আচ্ছা, এরপরে কার্বনটা যখন এক্সাইটেড অবস্থায় থাকবে তখন এই এস এর একটা ইলেকট্রন এই পিতে চলে যাবে এবং কার্বনের যোজ্যতা বেড়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বনের যোজনী কত হয়ে আছে, 2 হয়ে আছে, 2টা সিঙ্গেল ইলেকট্রন আছে। বাট এখন যদি এক্সাইটেড অবস্থায় যায় তাহলে এর অবস্থা হবে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। সেখানে দেখতে পাচ্ছি আমরা 4টা সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল রয়েছে। এইটার সাথে এখন হাইড্রোজেনে যদি আমরা দেখি, হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন 1s1। এইটার সাথে এই কয়টা অরবিটাল মিলে, এটা না, এই কয়টা অরবিটাল মিলে আমার sp3 সংকর অরবিটাল সৃষ্টি করবে, 4টা সংকর অরবিটাল সৃষ্টি করবে। এখন দেখি যদি হাইড্রোজেনের সিঙ্গেল যেহেতু অরবিটাল, সো আমরা এস এর কথা এখানে বলতে পারি সিঙ্গেল এস হাইড্রোজেনের জন্য, প্লাস কার্বনের জন্য আমরা বলতে পারি এখানে px py pz আছে, এটা py হবে, px দেখালাম, pz দেখালাম। এই তিনটা মিলে যখন মিথেন গঠন করবে স্ট্রাকচারটা এরকম হবে, CH4 মিথেন। সবগুলো হাইড্রোজেন, প্রান্তে যেগুলো আছে সেগুলো সব হাইড্রোজেন, ঠিক আছে। এবং এই বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ এ একটা অরবিটাল এবং এ একটা অরবিটাল সংকর অরবিটাল, এই দুটার মাঝখানে বন্ড অ্যাঙ্গেলটা হবে 109.5 ডিগ্রি। এখন কোশ্চেন হতে পারে 109.5 ডিগ্রি কেন? কারণ আমরা বললাম কি যে প্রত্যেকটা অণু চায় তার স্টেবিলিটি সৃষ্টি করতে। তো যখনই সংকর অরবিটালগুলো সৃষ্টি হবে তখন দেখতে হবে যে এই যে বন্ড, এখানে বন্ড ইলেকট্রন আর এখানকার বন্ড ইলেকট্রন এগুলোর মধ্যে আবার রিপালশন হবে বা বিকর্ষণ হবে। সো এখন কোন পয়েন্টে বা কোন অ্যাঙ্গেলে গেলে রিপালশনটা সর্বনিম্ন হবে এবং অণুটা স্টেবল হবে সেটা হইতেছে আমার বন্ড অ্যাঙ্গেল। সো এখানে দেখা যাচ্ছে কোনো নিঃসংযোজ ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন নাই, শুধুমাত্র বন্ড পেয়ার ইলেকট্রন আছে এবং স্টেবিলিটির জন্য 109.5 ডিগ্রি হলে আমার মিথেন অণুটা স্টেবল হচ্ছে। সো এই জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি। এবার আমরা অ্যামোনিয়ার দিকে আসি। তাহলে অ্যামোনিয়া হইতেছে আমার sp3 সংকরায়ন। একটু পরে শিখাবো সংকরায়নটা কিভাবে বের করে, আপাতত মনে রাখো এটা হইতেছে sp3 সংকরায়ন। এখন আমরা নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি 2p3, তাহলে এখানে আমার 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এই 3টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে আমার 3টা হাইড্রোজেন মিলে এখানে sp3 সংকরায়ন করবে এবং দেখা যাচ্ছে একটা ফ্রি ইলেকট্রন বা এখানে বলতে পারি যে একটা লন পেয়ার ইলেকট্রন এখানে থাকতেছে, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকতেছে। এখন লন পেয়ার ইলেকট্রনের মধ্যে আমরা বিকর্ষণ, তারপর লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ এবং বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণের একটা ক্রম দেখতে পারি যে লন পেয়ার এবং লন পেয়ার ইলেকট্রন একজন আরেকজনকে সবচেয়ে বেশি পরিমাণ বিকর্ষণ বা রিপালশন ফোর্স দেয়। এরপরে হইতেছে লন পেয়ার আর বন্ড পেয়ার তার চেয়ে একটু কম ফোর্স দেবে। এরপরে বন্ড পেয়ার সবচেয়ে কম বিকর্ষণ বা রিপালসিভ ফোর্স সৃষ্টি হয়। তো এখন দেখি যদি আমি অ্যামোনিয়ার দেখে আসি তাহলে আমার এই যে এক্সট্রা লন পেয়ার ইলেকট্রন আছে এটার কারণে বন্ড অ্যাঙ্গেলটা এদিকে রিপালসিভ একটা ফোর্স দেবে, এদিকে একটা রিপালসিভ ফোর্স দেবে। ফলে আমার 3D স্ট্রাকচার দেখো, আগে আমার 3D স্ট্রাকচার কিরকম ছিল, যদি মিথেনের কথা বলি এরকম ছিল। এখন এই বন্ধনটার জায়গায় এখানে আমার একটা লন পেয়ার ইলেকট্রন আসছে। সো এই লন পেয়ারের কারণে এই বন্ধনগুলো আরো চেপে যাবে বিকর্ষণের কারণে। সো এখন আমার বন্ড অ্যাঙ্গেলটা হবে 160 ডিগ্রি, ঠিক আছে। এই পার্সনের কারণে বন্ড অ্যাঙ্গেলটা আমার কমে গেল। এরপরে আমরা তাহলে বলতে পারি যে ত্রিমাত্রিক শেপ কিরকম হবে। সো যখন আমরা মিথেনটা দেখতেছিলাম তো ওখানে হইতেছে চতুস্থলকীয়, আমি যে শেপটা দেখালাম যে 3টা এরকম অবস্থায় থাকবে এবং উপরে একটা থাকবে, এটা হচ্ছে চতুস্থলকীয়। কিন্তু যখন এই উপরের অংশ থাকবে না তখন আমরা কি বলতে পারি, পিরামিডীয়। তো এখানে বলতে পারি আমরা আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, পিরামিডীয়। এখন আমরা হাইব্রিডাইজেশন বের করার ফর্মুলাটা দেখবো, আমরা কিভাবে অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশনটা আমরা বের করতে পারি। তো অ্যাকচুয়ালি এটার ফর্মুলা হইতেছে x ইকুয়াল হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ।
এখন ভিটা কি? ভি হইতেছে ব্যালেন্স শেল বা বাইরের শেল। বাইরের শেলের ইলেকট্রন সংখ্যা। এক্স হইতেছে এখানে কতগুলো একযোজি পরমাণু আমার রয়েছে, এবং সি হচ্ছে ক্যাটায়ন নাম্বার, এ হচ্ছে অ্যানায়ন নাম্বার। এখন যদি আমরা কতগুলো এক্সাম্পলে আসি, যেমন মিথেনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে sp3, এখন দেখা যাক আর এক্স এর ভ্যালুর জন্য আমরা সংকরণগুলো দেখি। যদি এক্স এর ভ্যালু 2 আসে, দ্যাট মিনস এখানে দুইটা মানে অরবিটাল মিলে একটা সংকর অরবিটাল সৃষ্টি করছে। সো আমরা বলতে পারি এটা sp। যদি 3 আসে, সো বলতে পারি sp2। 4 আসে sp3। 5 আসলে sp3d। 6 আসলে sp3d2, এবং 7 আসলে sp3d3। সো এইভাবে আমার এক্স এর ভ্যালু ডিপেন্ড করবে যে আমরা এটা কোন সংকরায়নে আছে। এখন যদি আমরা মিথেনের ক্ষেত্রে আসি, সো মিথেনে আমরা যদি কার্বনের শেষের আমার ইলেকট্রন সংখ্যা কতগুলা, কার্বনের শেষের আমার ইলেকট্রন সংখ্যা কতগুলা, 4টা। প্লাস একযোজি পরমাণু এখানে কতগুলো আছে, 4টা আছে। সো বলতে পারি 4। এখানে মাইনাস ক্যাটায়ন সংখ্যা কি আছে? এখানে কোনো ক্যাটায়ন আছে? না, নাই, 0। কোনো অ্যানায়ন আছে? না, 0। ইন্টু হাফ, বলতে পারি 4। তো 4 মানে কি? এখানে দেখো আমরা sp3, তো এই জন্য বলতে পারি মিথেনে sp3 সংকরায়ন। অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আসি, অ্যামোনিয়ার ক্ষেত্রে হাফ তো থাকবেই। এখানে শেষ সেলে ইলেকট্রন সংখ্যা কত? 5। প্লাস এখানে হাইড্রোজেন কতগুলো আছে বা একযোজি পরমাণু কতগুলো আছে? 3। ক্যাটায়ন অ্যানায়ন নাই, সো 0 0। এনে বলতে পারি আবারও 4। সো এটা হচ্ছে sp3 সংকরায়ন। এবার যদি আমরা BeCl2 তে আসি, এখন বেরিলিয়ামের শেষ সেলে আমার ইলেকট্রন সংখ্যা কতগুলো? 2টা। একযোজি পরমাণু কয়টা? 2টা। ক্যাটায়ন অ্যানায়ন নাই, বলতে পারি এখানে আমরা 2। সো 2 মানে কি? sp সংকরণ। এখানে কোন সংকরণ আছে? sp সংকরণ। একটু পরে আমরা দেখব যে sp সংকরণটা কিভাবে সৃষ্টি হয়। এরপরে যদি আমরা দেখি এই एग्जांपलটা, এখানে আমরা অ্যানায়নের বিষয়টা আছে, তো এই জন্য আনলাম এটা। BCl4 মাইনাস। এখন বোরনের শেষ সেলে এখানে 3টা ইলেকট্রন আছে, প্লাস 4টা ক্লোরিন একযোজি পরমাণু আছে, মাইনাস এখানে অ্যানায়ন ক্যাটায়ন কতগুলো আছে? ক্যাটায়ন নাই, এখানে 0। প্লাস অ্যানায়ন কতগুলো আছে? একটা। এখানে বলতে পারি তাহলে হতেছে আমার 4। 4 মানে কি? sp3 সংকরায়ন। সো আমরা আসি, তাহলে আমরা কি পাইলাম যে এই পরমাণুটা sp3 সংকরণে আমার আছে। সো এইভাবে আর কি আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারি। এরপরে আমরা দেখাবো sp সংকরায়ন, sp2 সংকরায়ন কিভাবে হয়। sp সংকরায়ন আমরা যারা জৈব যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি C2H2, তো এই জায়গায় একটা sp সংকরায়ন আছে। কিভাবে দেখি? কার্বনের আমার শেষ সেলে দেখাইছিলাম যে যখন এক্সাইটেড অবস্থায় থাকবে তখন শেষ সেলে 4টা ইলেকট্রন সিঙ্গেল থাকে, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এখানে এটার সাথে আমার হাইড্রোজেনের 1s1 এর কেবলমাত্র 2টা অংশ নিয়ে এখানে বলা হয়েছে যে sp সংকরণ। তার মানে কি? একটা s এবং একটা p মিলেই সংকরণটা গঠন করবে। তার মানে এই s আর এই p, এই দুইটা মিলে আমার এখানে সংকর অরবিটাল sp সৃষ্টি করবে। এখন যদি আসি কেমিক্যাল স্ট্রাকচারে, তাহলে এটা কার্বন। সো এই যে s আর বাকি 2টা p এগুলো তো আছে। আর এখানে যে বন্ড সৃষ্টি করতেছে বা হাইব্রিডাইজেশন সৃষ্টি করতেছে, সেটাকে আমি লাল কালি দ্বারা দেখাইলাম। বলতে পারি একটা কার্বন, আচ্ছা
এই মাঝখানে যে বন্ডটা সৃষ্টি হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার sp2 সংকরায়ন। এটা হচ্ছে আমার sp সংকরায়ন, এবং উপরেই যে বন্ডগুলো আছে কার্বনের উপরে নিচে, এগুলো পাই বন্ড সৃষ্টি করবে। এন্ড পাই বন্ড বা সিগমা বন্ড, এগুলো হচ্ছে সিগমা বন্ড অ্যাকচুয়ালি, এগুলো জৈব যৌগের অংশ। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব, আজকে টপিক এগুলো নাই। তো আজকে আমরা দেখতেছি কিভাবে পাই বন্ড সৃষ্টি করতেছে। এখানে এই যে বন্ড সৃষ্টি করবে এটা হবে পাই বন্ড। তো এভাবে এখানে অ্যাকচুয়ালি sp সংকরণ হচ্ছে। সেম ভাবে যদি আমরা sp2 দেখি, তাহলে এখানে কোনটা অংশগ্রহণ করবে? অবশ্যই এই এ একটা ধরি আর এ একটা ধরি, এই দুটা তখন পাই বন্ডটা সৃষ্টি করবে না, এর বদলে এখানে একটা হাইড্রোজেনের সাথে ও সৃষ্টি করবে কি একটা সিগমা বন্ড, যার কারণে আমার এখানে sp2 সংকরণ হবে। আচ্ছা, আজকের সংকরণ ক্লাস এই পর্যন্তই। এরকম আরো অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা সাভারে থাকছি স্পিহাতে।